নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা কলকে কাশির কাণ্ড। প্রফুল্ল গোড়া থেকেই বিষণ্ণ মেরে আছে। হ্যাঁ, ভারী তো কাজ, তার জন্য আবার কলকে কাশিকে তার ল্যাজে বেঁধে দেওয়া। হুন্নাগে তিনি একজন নামজাদা ডিটেকটিভ, তবু এই সামান্য একটা মশা মারার ব্যাপারে অমন ভারী কামান কাঁধে বয়ে আনতে প্রফুল্লের আত্মসম্মানে আঘাত লাগায়। সত্যি, কামস্তকা থেকে উনি না আনলেও কিছু কাজ আটকাতো না। বোম্বের একটা বিখ্যাত রেস্তোরাঁর এক কোণে টেবিলে কলকে কাশির মুখোমুখি বসে গুম হয়ে এইসব কথাই প্রফুল্ল ভাবছিল। সামনে চপ, কাটলেট, টেবিল, ডিম, কেক, পুডিং এর সমারোহ সত্ত্বেও তার জিভে সরছিল না। বাস্তবিক এত বড় অপমান হজম করার পর কারোর খেতে রুচি থাকে? কিন্তু মিস্টার কলকে কাশি বেপরোয়া। ডিশের পর ডিশ তিনি সাবড়ে চলেছেন, কাঁটা চামচের তার কামাই নেই। এর ফাঁকে সামনের ভদ্রলোকের প্রতি তার দৃষ্টি পড়ে। এ কি, কলকে কাশি একটু অবাকই হন। একজন খুনি একটার পর একটা 10টা খুন করেছে। নিজের চোখেই এরকম দৃশ্য তার জীবনে একাধিকবার তিনি দেখেছেন, কিন্তু বিস্মিত হতে পারেননি। কিন্তু এক ভদ্রলোক 10টা প্লেটের সামনে একবারে নির্বিকার, একদম জগন্নাথ হয়ে বসে আছেন, এটাকেও কাবু করতে পারছেন না। তার সুদীর্ঘ জীবনস্মৃতির মধ্যে এববিম্বৎ কাণ্ড স্মরণে পড়ে না। বিস্ময়ের ব্যাপারই বটে। কলকে কাশির বিরাট বপু পরিধির তুমুল আন্দোলন আকস্মাৎ থেমে যায়। মাছের চোখের মতো ড্যাবড্যাবে চোখ ঈষৎ প্রসারিত হয়। প্রফুল্লবাবুর প্রফুল্লতর হবার পক্ষে কি বাধা হচ্ছে জানতে পারি কি? তিনি প্রশ্ন করেন। বাংলাতেই প্রশ্ন করেন, সোজা পরিষ্কার বাংলাতেই। খামোশকটার লোক হলে কি হবে, বাংলা হিন্দি উড়ে কলকে কাশির ভালোভাবেই আয়ত্ত। তবে কামস্কটার ভাষায় তার দখল আছে কিনা বলা যায় না। এই বিষয়ে প্রফুল্লর সন্দেহ থাকলেও পরীক্ষক হবার তার সাহস নেই, কেননা সে নিজেও কামসিয়ানে অজ্ঞ, দারুণ অজ্ঞ। প্রফুল্ল আরও বেশি গম্ভীর হয়ে যায়, মাথা চুলকাতে চুলকাতে উত্তর দেয়, ভাবনায় মশাই, ভাবনায়। কিরকম গুরুদায়িত্ব মাথার উপরে, বুঝতেই তো পারছেন। বুঝতে পারছি বই কি। কলকে কাশি ঘাড় নাড়েন। মিস্টার ব্যানার্জির কবে এসে ভারতবর্ষে পৌঁছবার কথা, অথচ তিনি কি এক আকস্মিক দুর্ঘটনায় বিলেতে আটকে গেছেন, তিনি আসতে পারলেন না। তার সই করা নমিনেশন পেপার এয়ারমেলে কাল বিকেলে বোম্বে পৌঁছবেছে। তার অ্যাটর্নি গোল্ডস্টোন কোম্পানির আপিসের জিম্মায় আছে। সেই নমিনেশন পেপার আজই সঙ্গে নিয়ে আমাদের কলকাতায় ছুটতে হবে, তবেই 18 তারিখের আগে সেই নমিনেশন পেপার ফাইল করতে পারবে। 18ই হচ্ছে ফাইলিংয়ের শেষ দিন। তিনি তা না হলে মিস্টার ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হবে না। বিলেতে মিস্টার ব্যানার্জির আকস্মিক দুর্ঘটনার মূলে কি কোনো রহস্যজনক কারণ আছে আপনি আশঙ্কা করেন? প্রফুল্ল জিজ্ঞাসা করে। কলকে কাশি এ ব্যাপারে জবাব দেন না। এই নমিনেশন পেপার ডাকে পাঠানো নিরাপদ নয়। কোনো কারণে একদিন কিংবা কয়েক ঘন্টা লেট হলেই সমস্ত পণ্ড। তার চেয়েও বড় আশঙ্কা হচ্ছে নমিনেশন পেপার মারা যাবার। প্রফুল্ল চোখ প্রকাণ্ড হয়। কেন? নমিনেশন পেপার মেরে কার কি লাভ? ও কি মাতব্য জিনিস? হ্যাঁ, ডাকে পাঠালে, এমনকি রেজিস্ট্রি করে ইনশিওর করে পাঠালেও যথাস্থানে জিনিসটা পৌঁছবে কিনা সে বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে। কার কি লাভ আছে আপনি জিজ্ঞাসা করছেন? বাংলাদেশে 2টি দল আছে, আপনি জানেন? প্রফুল্ল বলে, জানি না তো। এই 2টি দলই কাউন্সিলে ঢুকতে চায়। 2 দলে ভয়ানক রেষারেষি। কাউন্সিলে যে দল ভারী হতে পারবে তাদেরই সারা বাংলায় আধিপত্য হবে কিনা। একটি দলের নাম হচ্ছে ফ্লুস ফ্লক ফ্যান, যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে, রেস খেলে আর ফ্যানের তলায় হাওয়া খায়। তারা মিলে এই দল গড়েছে। আমেরিকাতে বিখ্যাত ক্লু ক্লু ক্লানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, একমাত্র নামের কতকটা সমিল ছাড়া। বটে। প্রফুল্ল নিঃশ্বাস কি পড়ে না। আরেকটা দল কারা? মিস্টার ব্যানার্জি হচ্ছেন এই ফ্লক ফ্যানের পান্ডা। অন্য দলের নাম হচ্ছে বাইহুক অর ক্রুক। এই বাইহুক অর ক্রু পার্টির নেতা হচ্ছেন মিস্টার সরকার। যেমন করেই হোক তিনি নিজের মতলব সিদ্ধ করতে
এরা সন্তুষ্ট। আপনি কি তাহলে বলতে চান যে সরকারি চালে মিস্টার ব্যানার্জির বিলেতে আটকে পড়েছেন? আপাতত আমি ওই কোণের লোকটার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। কলকে কাশির চোখ টিপে ইচ্ছাটা করেন। এতক্ষণে কলকে কাশির উপরে প্রফুল্লর কিঞ্চিত শ্রদ্ধার সঞ্চার হয়েছিল। সত্যি অনেক খবর রাখেন ভদ্রলোক, এই জন্য অপর দিক থেকে সাহসা তুমি সম্বন্ধনেও সে অপ্রসন্ন হতে পারে না। কলকে কাশির ইঙ্গিত অনুসরণ করে সে। ওই সে কটাকাটা গোছের চেহারা, মাথার চুল ক্রপ করা, চোখের কুটিল ভঙ্গি, ওই কোণের ছোট্ট টেবিলে বসে অমলেটের সঙ্গে ধস্তাধস্তি করছে, ওকে লক্ষ্য করো। সহজেই বুঝতে পারে এমন ফ্যাশনেবল রেস্তোরাঁয় গতিবিধি ওর স্বভাব সিদ্ধ নয়। কাঁটা চামচের হাতাহাতিতেই ও পরিপক্ক। উনি এখানে এসছেন তোমার অনুসরণ করে। আমার প্রফুল্ল বিশ্বাস হয় না। তার মানে? একটু কায়দা করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। চোখ অমলেটের দিকে থাকলেও মনোযোগ ওর আমাদের দিকেই। কলকাতার একটি বিখ্যাত চিজ উনি ওর মতো কৌশলী ও ভয়হীন ভদ্র গুন্ডা আর দুটি আছে কিনা সন্দেহ। ওই শ্রেণীর ক্রিমিনাল ব্রেনের আমেরিকায় জোর মিলতে পারে, এদেশে দুর্লভ। মিস্টার ব্যানার্জির পার্টি আমাকে যে তোমার সঙ্গে দিয়েছেন, উনি হচ্ছেন তার একমাত্র কারণ। প্রফুল্লর সহজেই বাক্যস্ফূর্তি হয় না। সমস্ত ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে বলে, ওর নাম হচ্ছে সমাদ্দার, ওরফে সমরেশ ঠাকুর, ওরফে গোপাল হাজরা, ওরফে নটেশ্বর রায়, ওরফে আরও 1 ডজন। প্রেসিডেন্সি জেল হলো হরিণব্যায়াম বাড়ির ফেরতা। আমার সঙ্গে ওর অনেক দিনের পরিচয়, অনেকটা হৃদ্যতার সম্বন্ধই বলতে পারো। এই কারণে আমাকে তোমার সঙ্গে দেখে ও একটু সংকোচ বোধ করছে, নইলে এতক্ষণে তোমার ঘাড়ে লাফিয়ে পড়তে দ্বিধা করতো না। প্রফুল্ল চমকে ওঠে। বলেন কি মশাই? ওই রকমই। কলকে কাশি যৎসামান্যই হাসেন। সরকারের দল ওকে লাগিয়েছে তোমার পেছনে ব্যানার্জির নমিনেশনের পেপার নিয়ে তুমি যথাসময়ে আগে যাতে না পৌঁছতে পারো তার জন্যই। সেজন্য তোমাকে খুন করতেও ও পেছপা হবে না। তবে কৌশল কাজের উদ্ধার করতেই ও ভালোবাসে। খুনোখুনি করার তেমন পক্ষপাতী নয়। ও বিষয়ে একটু সুরুচি আছে লোকটার। প্রফুল্ল আশ্বস্ত হতে পারে না। আপনি কেন ওকে অ্যারেস্ট করছেন না তাহলে? গ্রেপ্তার করে ফেলুন এক্ষুনি। এখন পর্যন্ত ও কোনো অপরাধ করেনি, কেবল মনে মনে এঁকেছে মাত্র, এবং মনে আঁকার জন্য যদি গ্রেপ্তার করা শুরু করতে হয়, তাহলে এত লোক তোকে ধরতে হয় যে জেলে তার জায়গা কুলোবে কিনা সন্দেহ। কেবল মনের মধ্যেকার প্ল্যানের জন্য কাউকে তো জেলে পোড়া যায় না। তাহলে তো তাহলে তাহলে তো ভারী মুশকিল। প্রফুল্ল ভীতই হয়, বলে আমাকে খুন করে ফেলবে তবে? যদি করেই ফেলে তখন হ্যাঁ, তখন ওকে ধরে ফেলতে আমার বিলম্ব হবে না, যদি নিতান্তই পালিয়ে না যায়। তবে সমাদ্দারের সঙ্গে আমার হৃদ্যতারই সম্বন্ধ। আমাকে দেখে অন্তত চক্ষু লজ্জার খাতিরে তোমাকে একবারে খতম করবে না। ভয় কি তোমার? বিশেষ ভরসাও পায় না প্রফুল্ল। এই জন্যই বলেছিলাম ভয়ানক গুরুদায়িত্ব তোমার মাথায়। যদি নমিনেশন পেপার নিয়ে 8ই 11টার মধ্যে কলকাতায় না পৌঁছতে পারো, তাহলে ব্যানার্জির আর কাউন্সিল যাওয়া হলো না, সঙ্গে সঙ্গে তার দফা রফাও। মিস্টার সরকার দলেরই একচ্ছত্র আধিপত্য হবে কাউন্সিলে। মন্ত্রিসভা ইত্যাদিও দখল করে বসবেন তারাই। সামান্য একটা সই করা কাগজের উপরে একটা পার্টির কতখানি নির্ভর করছে ভেবে দেখো। সে পার্টি নয়, ফ্রু ফ্রু কুসফ্যান। অর্থাৎ আপনার ভাষায় যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে, রেস খেলে ইত্যাদি। কিন্তু আমি তো এদের দলের কেউ নই, বিন্দু বিসর্গও জানি না। আমাকে এই মারাত্মক কাজে পাঠাবার মানে? প্রফুল্ল বিরক্তই প্রকাশ করে। তার মানে তুমি যে অফিসার কেরানির তার বড় কর্তা ওই দলের একজন হোমরা চোমরা, তিনি তো ফ্যানের হাওয়া খান, তাহলেই হলো। এসব কাজে অজ্ঞ এবং আনাড়ি পাঠানো হচ্ছে যুক্তিযুক্ত। নারী জ্ঞানওয়ালা লোক অনায়াসেই অন্য দলের ঘুষ খেয়ে, বুঝতেই পারছো। তাছাড়া ওদের বিশ্বাস আছে এত বড় দায়িত্বপূর্ণ কাজ তোমার উপর দেওয়াটা সেটার প্রমাণ হয় নাকি? আমার গায়েও যথেষ্ট জোর। প্রফুল্ল কোটের হাতা তুলে মাসেল কন্ট্রোল করে কলকে কাশিকে দেখায়, সহজে যে কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না, তা প্রাণ থাকতে নয়। এসো সমাদ্দারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই।
কলকে কাশি প্রফুল্লকে আহ্বান করেন। কি ছুতোই যে গায়ে পড়ে তোমার সঙ্গে ভাব জমাবে ভেবে কাইল হয়ে উঠছে বেচারা। ওর সঙ্গে আলাপ, দারুণ বিস্মিত হয় প্রফুল্ল। বলেন কি? ক্ষতি তাতে কি? গিলে ফেলবে না তোমায়? কলকে কাশি প্রফুল্লকে টেনে নিয়েই চলেন। এই যে সমাদদার, অনেকদিন পরে দেখা, কেমন না, ভালো আছো তো? সমাদদার চমকে ওঠে। মিস্টার কলকে কাশি যে এখানে এখন এইভাবে আপনাকে দেখতে পাবো আশা করিনি। আমি কিন্তু আশা করেছিলাম। পরশু সন্ধ্যায় আমাদের বোম্বে মেল যখন তোমাকে উঠতে দেখলাম বটে। সমাদদার একটু যেন অপ্রস্তুত হয়ে পড়ে। আপনারাও তাহলে আজকাল সকালেই বোম্বে পৌঁছেছেন? উনি কি আপনার বন্ধু? হ্যাঁ, এই একটু আগেই নেমেই এই রেস্তোরাঁতেই পাতরাসের চেষ্টা করছিলাম, এমন সময়। হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলে? ইনি হচ্ছেন বাবু প্রফুল্ল কুমার রায়। কেন যে এর বোম্বে আগমন তা তো তোমার ভালো মতোই জানা আছে। আমার? সমাদদার থতমত খায়। না তো। তবে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলে বিশেষ আপ্যায়িত হব। তা তো হবেই, হবারই কথা। বেশ, তোমার পরিচয় করিয়ে দিই। ইনি আমার বন্ধু প্রফুল্লবাবু, আর ইনি হচ্ছেন সমাদদার, আমার বন্ধু, অনন্ত আমার শত্রু নন। এর পরিচয় তো টেবিলে বসেই তোমাকে দিয়েছি। প্রফুল্ল, তুমি সমাদদারকে নমস্কার করলে না? প্রথম পরিচয় নমস্কার করাই তো ভদ্র রীতি। প্রফুল্ল এবং সমাদদার বোকার মতো পরস্পরকে প্রতি নমস্কার করে। সুখী হলাম প্রফুল্লবাবুর সঙ্গে আলাপিত হয়ে। সমাদদার বলে, হবেই তো। কলকে কাশি যোগ করেন, নিশ্চয়ই। এই জন্যই কি কলকাতা থেকে এতটা পথ তোমাকে আসতে হয়নি? বলো। ভাগ্যিস আমি ছিলাম এখানে। বন্ধু বান্ধবের উপকার করতে কখনোই আমি পেছপা নই বলেই তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। সেজন্য অসংখ্য ধন্যবাদ মিস্টার কলকে কাশি। সমাদদার বিস্ময়ের ভান করে। কিন্তু আপনার কথাটা কি ঠিক বুঝতে পারছি না। সত্যি বলছো? কলকে কাশি আকাশ থেকে পড়েন। আমার সঙ্গে তুমি জোচ্চুরি করবে বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না। সত্যি আপনার কথা কিছু বুঝতে পারছি না। এখনকার একটা ফিল্ম স্টুডিওর চাকরির চেষ্টাতেই আমার বোম্বে আসা। তাই নাকি? তবু তোমাকে বলে রাখছি, যদি তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমার কথাগুলো কাজে লাগবে। এখান থেকে প্রফুল্লবাবু যাবেন গলস্টোন কোম্পানির অফিসে। সেখানে তার কি কাজ আছে? আমি অবশ্য ওর সঙ্গে যাচ্ছি না। আরেকটা জরুরি খবর, আমরা জমি উঠেছি তাজমহল হোটেলে। তারপর আজকের রাতের গাড়িতেই আমরা ফিরছি কলকাতায়। আচ্ছা, এখন আসা যাক। হোটেলেই আমাদের আবার সাক্ষাৎ হচ্ছে আশা করি। হতভম্ব সমাদদারের কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে আসে। প্রফুল্ল অসন্তোষ প্রকাশ করে। মিস্টার কলকে কাশি, আপনি একজন বড় গোয়েন্দা হতে পারেন। হুম হুম, আদৌ না। এই বরাতের জোরেই তো যা করে খাচ্ছি। কিন্তু আপনি কি অনেক গুপ্ত সংবাদ ওকে দিয়ে দিলেন না? কাকে? সমাদদারকে? কলকে কাশি অবাক হন। কিরকম? এই গলস্টোন অফিসে যাবার খবর, তাজমহল হোটেলে ওঠার খবর, তারপর আজ রাতেই কলকাতায় মেলে ফেরা। কেন? কি হয়েছে তাতে? ওর কত কষ্ট, কাজ পাকা হয়ে গেল। বেচারাকে এসব খুঁজে বের করতে আর হাঙ্গামা পোহাতে হবে না। সেটা কি ভালো হলো? প্রফুল্ল বিরক্তি চাপতে পারে না। আহা, বুঝতে পারছো না। যতই ওকে কম হাঙ্গামা পোহাতে হবে ততই বেশি ও ভাববার সময় পাবে, আর যতই ও ভাবতে পারবে ততই নিজের কাজ মাটিতে করবে, তা জানো? অতঃপর প্রফুল্ল কলকে কাশির কাছ থেকে বিদায় নিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসে। একটু পরেই আরেকখানা ট্যাক্সি প্রফুল্লর গাড়ির পিছু নেয়। এই ট্যাক্সি সমাদদারের। পর মুহূর্তে আরও একখানা গাড়ি দূর থেকে দুজনকে অভিসরণ করে চলে। এই গাড়িতে আর কেউ না, স্বয়ং শ্রীযুক্ত কলকে কাশি মহাশয়। তিনখানি গাড়ি অনেক ঘুরে ফিরে শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হয়। চারধারে বাগানে ঘেরা প্রকাণ্ড এক বাড়ির ফটকে। গলস্টোন কোম্পানির বড় সাহেবের রেসিডেন্স। গাড়ির দ্বিতীয় গাড়ির পাশ দিয়ে যেতে যেতে অকস্মাৎ যেন থেমে যায়। সমাদদার মশাই এখানে এই অবস্থায় দেখব আশা করতে পারিনি, কলকে কাশি বলেন, তার মুচকি হাসিটিও লক্ষ্য করবার। এই একটু শহর দেখতে বেরিয়েছিলাম। সমাদদার থতমত খায়। হাওয়া খেতেও বটে। শহর দেখতে বাইরে মন্দ নয়। ফিল্ম আর্টিস্টের কাজটা তোমার পাকা তাহলে। কলকে কাশি গলা পরিষ্কার করেন। আমি তাই আন্দাজ করেছিলাম, যাচাই করে নিতেই এত দূর আসা। যাক, আমার কাজ আছে। শহরে আমি ফিরলাম। তারপর একটু থামেন। হ্যাঁ, হয়তো তোমার জানাই আছে, তবু খবরটা তোমাকে দিয়ে রাখাই ভালো। ওই বাড়িটি মিস্টার গলস্টোনের।
ব্যানার্জির নমিনেশনের কাগজপত্র আনতে প্রফুল্ল ওখানেই গেছেন। দেখো, চেষ্টা করে তোমার বরাত খুলে যাবে। বন্ধু বান্ধবের শুভাকাঙ্ক্ষা করাই আমার দস্তুর, জানাই তো। কলকাতা গাড়ির মুখ ঘুরিয়ে নেন। যে পথে এসেছিলেন সেই দিকেই ফিরে চলে। সমাদদার কোনো জবাব দিতে পারে না। তারপর আরেক ঘন্টা সমাদদারকে অপেক্ষা করতে হয়। অবশেষে প্রফুল্লর গাড়ি বাইরে বেরোয়। সমাদদারের আবার অনুসরণ। প্রফুল্লর ট্যাক্সি এসে দাঁড়ায় তাজমহল হোটেলের সামনে। সমাদদারও। প্রফুল্ল নেমেই ট্যাক্সিওয়ালার পাওনা চুকিয়ে শটান 13 নম্বর রুমে ঢুকেই খিলাটে। সমাদদার গিয়ে ম্যানেজারের সঙ্গে কি বন্দোবস্ত করে। প্রায় ঘণ্টাখানেক পরে কলকে অভ্যুদয় হতেই প্রফুল্ল রুদ্ধশ্বাসে ছুটে যায়। সর্বনাশ হয়েছে মিস্টার কলকে বিন্দুমাত্র বিচলিত হয় না। কি সর্বনাশ? সমাদদার এসে উঠেছে এখানে, আমাদের পাশের 12 নম্বর ঘরে। তাই নাকি? তাহলে তোকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করতে হচ্ছে। আমিও ওর গমনের আশা করছিলাম। কলকে রসিকতা করছেন প্রথমটা প্রফুল্ল ভাই ভেবেছিল, কিন্তু সত্যিই ডিনারের টেবিলে সমাদরের পাশে বসে নিজের চক্ষু কর্ণকে ওর বিশ্বাস করতে হলো। ওর চিরকালের ধারণা গোয়েন্দা আর বদমাইশ মুখোমুখি হলেই ঝটাপটি বেঁধে যায়। শেষোক্তরা স্বভাবতই পলায়ন তৎপর এবং প্রথমোক্তরা সর্বদাই ওদের পশ্চাৎধাবনে ব্যতিব্যস্ত। মাসিক পত্রে পাতায় আর গোয়েন্দা গ্রন্থমেলায় বই পড়েই এরকমটাই বদ্ধমূল হয়েছিল। কিন্তু এখন ওদের পরস্পরকে অন্তরঙ্গ মতো কথাবার্তা কইতে দেখে তার ধারণা দস্তুর মতো টলে গেল। মধ্যাহ্নভোজ প্রফুল্লর মাথায় উঠে গেল। সে মাঝে মাঝে তার কোটের বুক পকেটে হাত দিয়ে গুরুতর বস্তুটির অস্তিত্ব অনুভব করতে লাগলো। যে কাগজের টুকরোটি উপরে একটি পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে, তাকে সে যত্নের সহিত কোটের লাইনিং এর মধ্যে সেলাই করে নিয়ে রেখেছে। জিনিসটা সেখান থেকে অকস্মাৎ উড়ে যাবার কথা নয় কিছুতেই, তবু সে বারবার পরীক্ষার দ্বারা আপনাকেই যেন ভরসা দিতে চাইছিল। ওর হস্তচালনা কলকে নজরে পড়ে একবার। তিনি হাসতে থাকেন। ভয় নেই প্রফুল্লবাবু, ও নিরাপদেই আছে এবং থাকবেও, যদি না তোমার কোট তুমি খোয়াও। কলকে কথায় প্রফুল্লর ভারী রাগ হয়। তার মুখ লাল হয়ে ওঠে। কলকে বুঝতে পারেন আমি কি কোনো গুপ্তকাশা ফাঁস করে দিলাম নাকি? মোটেই না প্রফুল্লবাবু। সমাদদার জানতো যে কোথায় তুমি নমিনেশন পেপার রেখেছো। কে সমাদদার? জানতে না? সমাদদার ঘাড় নাড়ে। নিশ্চয়ই কোটের লাইনিং এর ওইখানেই তো রাখবার জায়গা। সকলেই রাখে এবং সকলেই জানে। গোয়েন্দা এবং বদমাইশ দুজনে মিলে অকপটে হাসে। বলল, ভারী নিউজটা যায়। হতে পারে কোটের লাইনিং এর মূল্যবান কাগজপত্র রাখার একমাত্র জায়গা, এবং সকলেই তা জানি। তবু কি দরকার ছিল মিস্টার কলকাশির সমাদদারকে এই খবর দেবার? বরং যাতে সমাদদারের মনে এরকম সন্দেহ না জাগে, বা জেগে থাকলেও তা দূর করে হয়, সে চেষ্টা করাই কি তার উচিত ছিল না? কলকাশির গোয়েন্দাপনায় সে ঘাবড়ে যায় সত্যি। যাক, প্রফুল্লের আত্মবিশ্বাসের অভাব নেই। যতক্ষণ সে জেগে আছে ততক্ষণ তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর ক্ষমতার বাইরে। এবং রাত্রে রেলগাড়িতে হয় সে গা থেকে কোট খুলবেই না, আর খুলেও যদি, তাহলে বালিশের মতোই সেটাকে ব্যবহার করবে। সে ঠিক করে রাখলো তার ভারী সজাগ ঘুম মাথার তলা থেকে কোট নেয় কার সাধ্য? খাওয়া শেষ হলেই কলকে বলেন, এসো সমাদদার, একটু দাবা খেলা যাক। প্রফুল্ল, জানো নাকি দাবা খেলা? জানি, সামান্যই। প্রফুল্ল মুখ গোঁজ করে বলে। আমার আপত্তি নেই, সমাদদার উত্তর দেয়। অল্পক্ষণের মধ্যেই খেলা বেশ জমে ওঠে। কলকে ও সমাদদারের তো ভালোই জানা আছে। প্রফুল্ল নিহাত কম যায় না। ক্রমশ ওর উৎসাহ বাড়তে থাকে। সমাদদারের চাল কেড়ে নিয়ে নিজের চাল দেয়। প্রফুল্ল উত্তেজিত হয়ে ওঠে। ওর গরম বোধ হয়। সে কোট খুলে ফেলে। সমাদদারের উপস্থিতি সম্বন্ধে ওর হুঁশই নেই তখনও। সমাদদারও নিজের কোট খোলে এবং প্রফুল্লর কোটের পাশেই রাখে। খেলা চলতে থাকে। খানিক বাদে সমাদদার উঠে পড়ে। প্রফুল্লবাবু, আপনি ততক্ষণ মিস্টার কলকে সঙ্গে খেলুন, আমি আসছি এক্ষুনি। একটু পরেই সমাদদার ফিরে আসে। প্রফুল্লবাবু, ভুল করে নিজের কোট ফেলে আপনার কোট নিয়ে গেছি, কিছু মনে করবেন না। কোট খুলতে খুলতে সে বলে। প্রফুল্ল তৎক্ষণাৎ লাফিয়ে ওঠে, নিজের কোট কেড়ে নেয়। যেখানে নমিনেশন পেপার ছিল সেখানটা অনুভব করে। পর মুহূর্তে সে সমাদদারের ঘাড়ে লাফিয়ে পড়তে উদ্যত হয়। কলকে মাঝে পড়ে বাধা না দিলে তার বলিষ্ঠ বাহু দিয়ে বদমাইশটাকে হয়তো এই দণ্ডেই সে টুটি টিপে খুন করে বসত। প্রফুল্লবাবু, করছেন কি? কি ব্যাপার? ওই চোর! আহা, গালাগালি কেন?
কি হয়েছে? আপনি বুঝতে পারছেন না? এই লোকটা এইমাত্র আমার কোর্ট থেকে নমিনেশন পেপার চুরি করেছে। কলকে কাশি তেমনই অবিচলিত থাকেন। তাই নাকি হে সমাদদার, তাই নাকি? প্রফুল্লবাবু তো সেরকমই ভাবছেন। সমাদদার বলে, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না কখন করলাম। সমাদদার উচ্চ হাস্য করে, কলকে কাশিও হাসতে থাকেন। প্রফুল্ল রেগে আগুন হয়ে ওঠে, কিন্তু একা সে কি করবে? আপন মনেই জ্বলতে থাকে। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই তার কেমন কেমন ঠেকে। সমাদদার ও কলকে কাশির মধ্যে যেরকম অন্তরঙ্গতা, তাতে ওর নিদারুণ সন্দেহ হতে থাকে ওরা দুজনে মাসতুতো ভাই নয় তো। তুমি যদি এক্ষুনি আমার কাগজ ফিরিয়ে না দাও, তোমার হাড় ভেঙে আমি ছাত করব। প্রফুল্ল ঘুষি বাগিয়ে প্রস্তুত হয়। আহা, হচ্ছে কি এসব? মারামারি কি ভদ্রলোকের কাজ? কলকে কাশি ওকে সামলাতে চান। আপনি থামুন মশাই, আপনারা দুজনেই এক গোত্র, আমি বেশ বুঝেছি। গোড়াতেই ধরতে পেরেছিলাম, কিন্তু সে যাক, আপনার কোনো কথা আমি শুনছি না। আর প্রফুল্ল মরিয়া হয়ে ওঠে। এবার সমাদদারের কথা বলে, আপনি যদি আমার গায়ে হাত দেন প্রফুল্লবাবু, তাহলে আমি এক্ষুনি হোটেলের ম্যানেজারকে ডেকে আপনাকে পুলিশে দেব। আপনার কাগজ যে আমি নিয়েছি তার প্রমাণ কি? বেশ, আমি তোমাকে সার্চ করব। তোমরা তোমার কামড়াও স্বচ্ছন্দে এক্ষুনি। সমাদদার কলকে কাছের দিকে ফেরে, আপনিও কি সার্চ করতে চান? আসুন আমার সঙ্গে, কোনো আপত্তি নেই আমার। বাজে বাজে কাজে সময় নষ্ট করি না আমি। কলকে কাছে একটা সিগারেট ধরান। তুমি যে সত্যিই ও কাগজ নিয়ে থাকো সমাদদার, তাহলে প্রথম তোমাকে সার্চ করে কোনোই লাভ নেই। কোথায় তুমি তা রেখেছো, তা যদি আমি ভেবে বার করতে পারি, তাহলে তা পেতে আমার বিলম্ব হবে না। আপনি কি তাহলে সার্চ করতে প্রস্তুত নন? প্রফুল্ল এবার ক্ষেপে ওঠে। হুম, কলকে কাশির সংক্ষিপ্ত জবাব, আপাতত না। বেশ, আমি নিজেই করব তাহলে। প্রফুল্ল সমাদদারের ঘরে যায়। তারপর আপাদ মস্তক অনুসন্ধান করে, সবগুলো জামা কাপড়ের ভেতর বাইরে সমস্ত পকেট হাতড়ায়, কোটের যাবতীয় লাইনিং পরীক্ষা করে। ঘরের আতিপাতি সমস্ত জায়গায় ওর তল্লাশ শেষ হয়। অবশেষে মুদ্রমানের মতো সেখান থেকে নিজের কামরায় ফেরে। তখন কলকে কাশি জানালার গড়াদের ফাঁক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। মুখ না ফিরিয়েই তিনি বলেন, তখনই বললাম প্রফুল্লবাবু, এখন ওকে সার্চ করে কোনো ফলই হবে না। কোথায় যে ও জিনিসটা সরিয়েছে তাই আমি না আন্দাজ করতে পারছি। সমাদদার ফিরতেই কলকে কাশির কথায় বাধা পড়ে। প্রফুল্ল কোনো জবাব দেয় না। সে নিজের মধ্যেই নিচে তখন এতই সে দমে গেছে। তবে সত্যি বলতে কি, দোষ তোমার নিজেরই প্রফুল্লবাবু। তুমিই বলো, তোমার আরো সাবধান হওয়া কি উচিত ছিল না? কলকে কাশি কথাটা শেষ করেন, কিন্তু এ কথায় প্রফুল্লর এখন তো আর সান্ত্বনা কোথায়। সে গুম হয়ে থাকে। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। কলকে কাশি সমাদদারকে বলেন, ভারী দমিয়ে দিয়েছ তুমি বেচারাকে। ওর মুখ দেয়াল দেখলে মায়া হয়। সমাদদার ঘাড় নাড়ে। স্বভাবতই সে কোমল হৃদয়, সত্যি সত্যি দুঃখ হয় ওর। বিজনেস মিস্টার কলকাকাশি, সে বলে, সে কথা হাজারবার, কিন্তু ভেবে দেখো দেখি কি সর্বনাশ হলো ওর। হয়তো চাকরিটাই থাকবে না আর। ও তো ভেঙে পড়েছেই, আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কলকাকাশি সমাদদারের চোখের উপর চোখ রাখেন। কাগজখানা রাখলে কোথায় হে সমাদদার? সমাদদার হাসে, আমি যে রেখেছি, আমি তো স্বীকার করিনি। না, এবং তোমাকে স্বীকার করতেও বলছি না। কিন্তু একথা ঠিক, ও কাগজ নিয়ে সটকাতে পারছো না তুমি। হাওড়াতে নেমেই আমি তোমাকে আটকাবো এবং থানা তল্লাশি করবো, যাকে বলে পুলিশি থানা তল্লাশি। সমাদদার আতঙ্কিত হয়। সে সঙ্গত হবে মিস্টার কলকাকাশি? কাগজখানা যে আমার কাছে আছে তার বিন্দু প্রদত্ত প্রমাণও আপনি পানবে না? পাই, কিন্তু কাগজখানা আমি পেতে চাই। কলকাকাশির সংকল্প শুনে সমাদদারের শঙ্কা হয়। সে তৎক্ষণাৎ নিজের ঘরে যায়, গিয়ে মাথা ঘামাতে থাকে। অনেক ভেবে সে একটা উপায় আবিষ্কার করে। দরজার খিল আটে, তারপর নিজের সুটকেস বের করে এক কোণের একটা গুপ্ত বোতাম টেপে তার পরে ডালার দিকে একটা লুকোনো খুবড়ি খুলে যায়। তার ভিতর সে সদ্য অপহৃত নমিনেশনের পেপার বেরিয়ে পড়ে। সমাজের কাগজটা পরীক্ষা করে, সেই সঙ্গে আরেকখানা অনুরূপ নমিনেশন পেপারও। দ্বিতীয় কাগজখানা ফাঁকা, একখানা তাকে দেওয়া হয়েছে আসল কাগজ চেনার সুবিধের জন্য। সমাদদার দ্বিতীয় কাগজের যথাস্থান প্রথম কাগজের দেখা দেখি ব্যানার্জির সই নকল করে বসিয়ে দেয়। হঠাৎ দেখলে মনে হবে একই কাগজ, হুবহু এক সই। কিন্তু একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করলেই এই সই যে জাল তা স্পষ্টতই ধরা পড়ে যাবে। অবশেষে জাল কাগজখানা গুপ্ত ডালার মধ্যে এঁটে রেখে আসল কাগজটা একখানা
লেফায় ভরে খামের উপরে লেখে মিস্টার সরকারের নাম আর ঠিকানা। কাগজটা সঙ্গে করে নিয়ে যাওয়া তার নিরাপদ নয় দেখে রেজিস্ট্রি করে পাঠানোই সে সমীচীন মনে করে। ডাকে গেলেও তার সঙ্গে সঙ্গেই কলকাতা পৌঁছবে এবং একেবারে তার নিয়োগকর্তার হাতেই, সুতরাং তার অসুবিধে কিছু নেই। তারপর দরজায় তালা লাগিয়ে কাছাকাছি পোস্ট অফিসের উদ্দেশ্যে সে রওনা হয়। প্রফুল্ল ঘরে ঢোকে। আপনার মন যেন বলে, আপন মনই যেন বলে, দরজার তালা লাগিয়ে সমাদদারকে বেরিয়ে যেতে দেখলাম। তাই নাকি? কলকাতায় সিগারেটের সামান্য অবশেষটা ফেলে দেন, তাহলে তো ওর ঘরটা একবার তল্লাশি করতে হয়। এই তো সেরা সুযোগ। সব সব খোলো চাবির সাহায্যে সহজেই তালা খুলে যায়। প্রফুল্লকে নিয়ে তিনি ঢোকেন। কোথায় তুমি খুঁজছিলে? তদুত্তরে প্রফুল্ল তার অনুসন্ধান বৃত্তান্ত প্রকাশ করে। এই সুটকেসটা দেখেছিলে? হ্যাঁ, ওর ভিতর দিকে জোতে নেই। দেখেছো ঠিকই, কিন্তু আরেকবার দেখা যায়। কলকের কাছে সুটকেসটাকে উন্মুক্ত করেন। ভেতরে যা কিছু জিনিসপত্র সব পায়ের কাছে উজাড় হয়। দেখলেন তো, বললাম ওর মধ্যে কিচ্ছু নেই, প্রফুল্ল বলে। কলকের কাছে ওর কথায় কান দেয় না। খুঁজতে খুঁজতে সেই গুপ্ত বোতাম আবিষ্কৃত হয়। পেয়েছি প্রফুল্ল বাবু, এতক্ষণে পেয়েছি। কি? এই দেখো। চাবি টিপতেই তার লুকোনো ডালা ব্যক্ত হয়। একটা লম্বা লেফা। লেফাটা না খুললেই তিনি প্রফুল্লের হাতে দেন। এই নাও, কিন্তু সাবধান, আর যেন খোয়া না যায়। প্রফুল্ল কম্পিত হাতে লেফাটা খোলে। কাগজখানা দেখি সে লাফিয়ে ওঠে। তার দু হাতে কলকে কাশির একখানা ছাদ চেপে ধরে। আপনাকে সন্দেহ করেছিলাম, আমাকে মাফ করুন। উত্তরে কলকে কাশির শুধু একটু মৃদু হাসি দেখা যায়। সমস্ত জিনিস যথাযথ রেখে তেমনই তালা হেঁটে তারা বেরিয়ে আসেন। সমাদদার হোটেলে ফিরে নিজের ঘরে ঢুকেই তৎক্ষণাৎ ছুটে আসে কলকে কাশির কাছে। এটা কি ভালো কাজ করলেন আপনারা মশাই? আমার অবর্তমানে আমার ঘরে ঢুকে সুটকেস খুলে কলকে কাশি বাধা দেন। আমারই যে যে তোমার সুটকেস খুলেছি তার কি প্রমাণ তুমি পেয়েছো? প্রমাণ ছাড়া তুমি তো চলো না সমাদদার। প্রফুল্ল এতক্ষণে মন খুলে হাসতে পারে। সমাদদার গজরাতে থাকে, ভয়ানক রাগের ভান করে, কিন্তু সেও মনে মনে হাসে। আর মিস্টার কলকে কাশি, তার মুখে হাসি দেখা যায় না। সমাদদার চলে গেলে প্রফুল্ল মুখ খোলে। একবার বাগাতে পেরেছে, আর পারবে না। এই পোট আমি আর গা থেকে খুলছি না, রাত্রেও না। ঠিকে শেখা, ভয়ানক শেখা প্রফুল্লবাবু। কলকে কাশি ঘাড় নাড়েন। এবং একবারই একটা মানুষের পক্ষে যথেষ্ট। আচ্ছা মিস্টার কলকে কাশি, সুটকেসটা যে আপনি গোপন খুবরি আছে, কি করে আপনি বুঝলেন? তোমার কোটের লাইনিং এর আছে, যেমন করে সমাদদার বুঝেছিল। কলকে কাশি ব্যাখ্যা করে দেন। ও থাকতেই হবে। তোমরা কি ডিটেকটিভ উপন্যাস একেবারেই পড়োনি প্রফুল্লবাবু? প্রফুল্ল নিজের বত্তা জাহির করতে লজ্জা পায়। একেবারেই যে এক আধখানা ওর পড়া নেই তা নয়, তবু সে সংকোচেই বলে, এবার থেকে পড়ব কিন্তু। কলকাতায় ফেরার পরদিনই কলকে কাশির সমাদদারের আড্ডায় গিয়ে আবির্ভূত হন। আসতে পারি ভেতরে? আসুন আসুন, আমার কি সৌভাগ্য আপনি এসছেন। সমাদদার শশব্যস্ত হয়ে ওঠে। সরকারের কাছ থেকে টাকাটা পেয়ে গেছো তো? কলকে কাশি জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কালই দিয়েছে, নগদ 5,000 টাকা। সমাদদার উত্তরে, কেন, কি হয়েছে তার? না, এমন কিছু না। কলকে কাশি তার হাতঘড়ির দিকে তাকান। এখন 10টা, আর 1 ঘন্টা পরেই প্রেসিডেন্সি কোর্টে নমিনেশন পেপার সব দাখিল হয়েছে কিনা? তোমাকে আমি কোর্ট পড়তে বলতে এসছি। বন্ধু ভেবেই বলতে এসছি অবশ্য। কোর্ট পড়বো? আমি কেন? সমাদদার সংকুচিত হয়। সরকারদের পার্টির কাছে থেকে ফাঁকি দিয়ে টাকা এনেছো এই জন্য। ওদের হাতে খুনে গুন্ডা তো কম নেই, যাদের তুলনায় তুমি আস্ত দেবদূত। ফাঁকি দিয়ে নিয়েছি কিরকম? সমাদদার এবার হাসে। আপনি কি এখনো বুঝতে পারেননি মিস্টার কলকে কাশি? আমার সুটকেস থেকে আপনি যে কাগজ বের করে নিয়েছিলেন তা আসলে জাল সই করা। আগাগোড়াই তো আমি জানতাম। কলকে কাশির স্বর গম্ভীর। তবে আসলে একটা কথা তুমি নিজেই এখনো বুঝতে পারোনি সমাদদার। প্রফুল্লর পকেট থেকে যে কাগজ তুমি বাগিয়েছিলে তাও জাল ছাড়া কিছু নয়। হ্যাঁ, এবার সত্যিই চমকে ওঠে সমাদদার। তাই নাকি? নিশ্চয়ই। যে সময় তুমি বাগান বাড়িটির গেটে প্রফুল্লের জন্য অপেক্ষা করছিলে, সেই সময় আমি শহরে ফিরে গোল্ডস্টোন কোম্পানির অফিস থেকে আসল কাগজখানা হস্তগত করি। স্টেশনে নেমেই গোল্টন সাহেবকে ফোন করে আমি ব্যবস্থা করে রেখেছিলাম, যাতে সাহেবের বাড়ি থেকে প্রফুল্ল একখানা নকল নমিনেশন পেপার দেওয়া হয়। এখন সব বুঝতে পারছো তো? যাতে তোমার নজর একেবারেই আমার দিকে না পড়ে, সেই জন্য আমার এত কাণ্ড করা, প্রফুল্ল সঙ্গে নিয়ে যাওয়া এবং সবকিছু। অমন মূল্যবান কাগজ আমি নিতান্ত অবহেলা ভরে আমার কোটের পকেটে করে
নিয়ে এসেছি, ইচ্ছে মতো জামা খুলেছি, রেখেছি, তুমি তা ঘুণাক করে জানতেও পারোনি। প্রফুল্লও তা জানে না, কোনোদিন জানবেও না। যাক, বেচারা আনন্দেই আছে, ওর বেতন বেড়ে গেছে খবর পেলাম। সমাপ্ত। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে গল্প করার মধ্যে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর বন্ধুরা, গল্প শুনে শুধু চলে যেও না, পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও। ধন্যবাদ সময় দিয়ে শোনার জন্য। দেখা হবে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য টাটা।